মতো একটা পতিতা মেয়েকে আপনি বাড়িতে জায়গা দিয়েছেন কেন? এখন তো এলাকার মানুষ আপনাকে নিয়ে ছিছি করতেছে, আরো কত কথা বলতেছে। তাদের কাজই হচ্ছে এটা, তারা প্রত্যেক দিন কারো না কারো খুঁত ধরবেই। এসব নিয়ে আপনি এত চিন্তা করতেছেন কেন? আপনার এত চিন্তা করার কোনো কারণ নেই। আপনাকে এখানে আমি নিয়ে এসেছি, অন্য কেউ নিয়ে আসে নাই। তাই বলে আমার মতো একটা পতিতাকে সোজা আপনার বাসায় নিয়ে আসবেন? শারীরিক সম্পর্ক করতে চাইলে তো পতিতালয়ই করতে পারতেন। এখানে নিয়ে আসার কারণ কি? এখানে নিয়ে আসার কারণ অনেক আছে। আপনাকে আমি পরিবর্তন করতে চাই, আপনাকে আমি বিয়ে করতে চাই, আপনাকে আবার নতুন জীবন ফিরিয়ে দিতে চাই। এটার জন্য আমি এখানে নিয়ে এসেছি আপনাকে। আমার মতো পতিতা মেয়ে আবার নতুন জীবন? আমাদের জীবনে এইরকম ভাবেই চলে। পতিতালয়ে দেহ বিক্রি করে যে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আমাদের চালাতে হয়। আপনার কত টাকা লাগবে আমি আপনাকে সেই টাকা দিব, তারপরেও আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আমি নিয়ে এসেছি, সো আশেপাশের মানুষ কি বলবে এটা আমি দেখে নিব। আপনার দেখার দরকার নেই। আপনি এই রুম থেকে বের হবেন না। প্রত্যেক দিন যথাসময়ে আপনার খাবার চলে আসবে রুমে। মিথিলা চুপচাপ একটা চেয়ারে বসে কথাগুলো শেষ করলো। এইদিকে তানভীর চলে আসলো নিচে। তানভীরকে দেখে তানভীরের বড় বোন বলতে লাগলো, তানভীর, তুই এটা কি করলি? অবশেষে কিনা পতিতা মেয়েকে বাড়িতে নিয়ে আসলি। আমি তোর কাছ থেকে কখনো এটা আশা করি নাই তুই যে এটা করবি। বাংলাদেশে মেয়ের অভাব ছিল নাকি যে তুই কিনা একটা পতিতা মেয়েকে নিয়ে এসেছিস বাসায়? হ্যাঁ, বাংলাদেশে মেয়ের অভাব ছিল, আর আমি এই পতিতা মেয়েকে নিয়ে এসেছি। এতে তোমাদের গা জ্বলে উঠতেছে কেন? কেউ তো আর তোমাদেরকে কিছু বলে নাই। যাদের বলার দরকার আমাকে বলবে, আমি তাদের দেখে নিব। হ্যাঁ, তুই কিভাবে দেখে নিতে পারিস এটা আমাদের খুব ভালো করেই জানা আছে। মেয়েটা কে, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়। এইরকম মেয়ে দরকার নেই। আর তোর সাথে এই মেয়েকে মানাবেও না। এই মেয়ে তোর চাইতে অনেক সিনিয়র। তোমরা যদি আর একটা টু শব্দ করো তাহলে আমি ওই মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। আর কোনো দিন তোমরা আমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারবে না। আর তোমাদেরকে বলে দিতেছি, ওই মেয়ের খাবার 3 বেলা যাতে তার রুমে চলে যায়। আর তোমরা যদি ওই মেয়েকে কোনো কথা শোনাও, আমি যদি ওই মেয়েটার কাছ থেকে শুনতে পাই, তাহলে আশা করি তোমরা বুঝতেই পারছো কি হতে পারে। আমি এখন গেলাম, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসব। এই বলে তানভীর অফিসের দিকে রওনা দিল। বিখ্যাত বিজনেসম্যানের ছেলে তানভীর চৌধুরী অবশেষে একটা পতিতা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। আশেপাশে মানুষ নানান কথা বলতেছে, তানভীর সেই কথাগুলো কানে দেয় না। এইদিকে আয়েশা চলে আসলো তানভীরের রুমে। এসে দেখে মেয়েটা বসে আছে। মেয়েটাকে বসে থাকতে দেখে আয়েশা বলতে লাগলো, এই মেয়ে, তুমি নিশ্চয়ই আমার ভাইকে কালো জাদু করেছো। তা না হলে আমার ভাই আমাদের কথা শুনবে না কেন? আমার ভাই তো আগে কখনো এরকম করে নাই। তোমার মতো একটা পতিতা মেয়েকে বাড়িতে নিয়ে আসে নাই, এমনকি কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাও বলে নাই। আজকে কেন তোমাকে এখানে নিয়ে এসেছে? আর আমার ভাই তোমাকে কিভাবে চিনে? আপনার ভাই আমার সাথে গত 1 মাস ধরে শারীরিক সম্পর্ক করতেছে। আজকে হঠাৎ করে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আসতে চাই নাই, তারপরেও আপনার ভাই আমাকে জোর করে নিয়ে এসেছে। তোমাকে কেউ নিয়ে আসবে আর তুমি তার সাথে চলে আসবে, এটা আবার কেমন কথা? তুমি পতিতালয়ে থাকো, তোমার পতিতালয়ে থাকা দরকার। এখানে আসার দরকার কি ছিল? বড়লোক ছেলে পাইছো তো, তার জন্য পটিয়ে এখানে চলে এসেছো, তাই না? দেখেন, আমি আপনার ভাইয়ের সাথে ঠিকঠাক ভাবে কথাও বলি নাই। আপনার ভাই আমার সাথে তো গত 1 মাস শারীরিক সম্পর্ক করেছে। শারীরিক সম্পর্ক করা শেষ করে তিনি টেবিলের উপরে টাকাটা রেখে চলে যেত, কিন্তু আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আর এখানে নিয়ে আসার কারণ এটা আপনার ভাই জানে। আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করবেন, আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? তোমাকেই তো জিজ্ঞেস করব, কারণ আমার ভাই তো তোমাকেই এখানে নিয়ে এসেছে। আর তোমার এই বাড়ি থেকে যাওয়ার দরকার নেই। তানভীর যদি এসে দেখে তুমি এই বাড়িতে নেই, তাহলে আমাদের উপরে চেঁচামেচি করবে। তোমাকে এই রুমে রেখে গেছে, এই রুমেই থাকবে। এই রুমের বাইরে যাওয়ার চেষ্টা করবে না। তোমার খাবার ঠিক টাইমে চলে আসবে। রুমে যদি তুমি খাওয়া দাওয়া করে যা ইচ্ছা তাই করবে। এই রুম থেকে একমাত্র ব্যালকনিতে যেতে পারবে, নিচে বা অন্য কোথাও যেতে পারবে না, যতক্ষণ না তানভীর তোমাকে অনুমতি দিতেছে। আপনার ভাই যে কেন আমাকে এখানে নিয়ে এসেছে আমি বুঝতেই পারতেছি না। আপনার ভাই একটা গুন্ডা। আপনারা আপনার ভাইকে ঠিকভাবে রাখতে পারেন না।
যাকে তাকে তুলে নিয়ে চলে আসে। আয়েশা কিছু না বলে চলে আসলো নিচে। এদিকে মিথিলা একা বকবক করতেছে, অন্যদিকে তানভীর অফিসে এসে কিছুক্ষণ কাজ করে ফোন দিল তার রুমের ল্যান্ডলাইনে। এইদিকে মিথিলা চুপচাপ বসে আছে। এমন সময় ফোনটা বেজে উঠতেই কি করবে বুঝে উঠতে পারছে না। ফোনটা রিসিভ করবে নাকি এভাবেই থাকবে। 2-3 বার রিং হয়ে কেটে গেল। তানভীর আবারও ফোন দিল। এবার মিথিলা কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর বলতে লাগলো, কল রিসিভ করতে এত দেরি লাগে কেন? কয়টা ফোন দিয়েছি? আমি কি জানতাম নাকি যে আপনি কল দিয়েছেন? আমি যদি জানতাম তাহলে তো ধরতাম। আর আপনার রুমে কোনো কিছুই তো আমি এখনো ভালোভাবে স্পর্শ করি নাই, তাহলে জানবো কি করে যে আপনার রুমে কি কি আছে? আমি কি মানা করেছিলাম নাকি যে আমার রুমের কিছু স্পর্শ করতে পারবেন না? আপনার যেটা স্পর্শ করার প্রয়োজন সেটাই স্পর্শ করেন। আপনাকে তো আর মানা করি নাই আমি যে স্পর্শ করতে হবে না। আপনি আমার বউ, আমার রুমের ভিতরে কি কি আছে সব কিছু আপনার দেখার দায়িত্ব আছে। বালিশের নিচে দেখেন ড্রয়ারের চাবি আছে, আপনি সব ড্রয়ার খুলে খুলে দেখতে পারেন। আর ড্রয়ারের ভিতরে টাকাও রাখা আছে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। আমার টাকার প্রয়োজন নেই, আমি যতটুকু ইনকাম করি ততটুকু দিয়েই চলবো। আপনার কাছ থেকে কেন টাকা নিব? আর আপনি আমার কে? আমি আপনার কি হই? মানে আমি আপনাকে বিয়ে করব আজকে, সো আমি আপনার বড় হই। আমার কথা মেনে চলতে হবে, যা বলি তাই করতে হবে। আর বাড়ি থেকে বের হওয়ার একদম সাহস করবেন না। আপনার জন্য আমার কতগুলো কাস্টমার নষ্ট হয়ে গেল জানেন? এতক্ষণে পতিতালয়ে থাকলে আমি কতগুলো কাস্টমার পেতাম আপনার ধারণাই নেই। আমি সন্ধ্যায় বাসায় ফিরে প্রত্যেক কাস্টমারের কাছ থেকে কত করে নেন আর কত মিনিট থাকে বলবেন, আমি আপনাকে দিয়ে দিব। আর এখন থেকে শুধু আমি আপনার শরীরে স্পর্শ করতে পারবো, অন্য কেউ স্পর্শ করলে আপনাকে তো মারবই, সাথে ওই ব্যাটাকেও ফাঁসির দড়িতে ঝুলাবো। তানভীর এইসব কথা বলতেছে মিথিলার সাথে। এইদিকে মিথিলা ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সন্ধ্যায় তানভীর আসতেই দেখতে পেল মিথিলা ঘুমাচ্ছে। মিথিলাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসেন, কাজী সাহেব এসেছে আমাদের বিয়ে পড়ানোর জন্য। আপনি কিন্তু এখন বেশি বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি বলতেছি না আমি পতিতা, তারপরেও কেন আপনি এরকম করতেছেন আমার সাথে? দরকার আছে তাই আমি এরকম করতেছি। আপনাকে যে কাজ করতে বলেছি সেটা করেন, তাড়াতাড়ি চুপচাপ। এই বলে তানভীর চলে আসলো নিচে। অন্যদিকে মিথিলা ফ্রেশ হয়ে নিচে এসে বসে পড়ল। বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে কাজী সাহেব মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি যদি এই বিয়েতে রাজি থাকো তাহলে বলো যে আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। মিথিলা সবার মুখের দিকে তাকিয়ে আছে। সবাই রাগান্বিত মুখ নিয়ে মিথিলার দিকে তাকিয়ে আছে। মিথিলাকে চুপ হয়ে বসে থাকতে দেখে তানভীর ধমক দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, কাজী সাহেব কি বলেছে কানে কি যায় নাই নাকি? অন্য কিছু ব্যবস্থা করতে হবে। মিথিলা একবার তানভীরের দিকে তাকিয়ে তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সত্যি বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি বলেন, দেরি হয়ে যাচ্ছে। মিথিলা 3বার কবুল বলে দিল। কবুল বলা শেষ হতে কাজী সাহেব বিয়ে বর্ণ শেষ করে চলে গেল। এদিকে তানভীরের আব্বু বলতে লাগলো, তানভীর, তুই কাজটা একদম ভালো করিস না। তুই খুব ভালো করেই জানিস এই মেয়েটা পতিতা। এই মেয়েটাকে বিয়ে করে তুই কি পাবি বলতো? এই মেয়েটার মধ্যে তো কোনো কিছুই নেই। দেখেন, এখানে আমার কোনো অপরাধ নেই। আমি আপনার ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম। আপনার ছেলে নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, এমনকি আমাকে জোর করে বিয়ে করেছে। এই, তুমি চুপ থাকবে নাকি কানের নিচে 2টা লাগাতে হবে? আর আব্বু, আমি যেটা করি সেটা ভেবে চিন্তেই করি। আশা করি তুমি খুব ভালো করেই জানো আমার ব্যাপারে। আমি যেটা করব সেটা একদম ভেবে চিন্তে করব। এই মেয়ে, চলো আমার সাথে উপরে। আর কাদির চাচা আমাদের জন্য খাবার পাঠিয়ে দিবেন 9টার দিকে। ঠিক আছে বাবা, আমি 9টার দিকে খাবার রুমে দিয়ে আসবো তোমার। তানভীর মিথিলাকে নিয়ে চলে আসলো উপরে তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে তানভীর মিথিলার সামনে দাঁড়িয়ে মিথিলার ঠোঁটে কামড় দিয়ে বসলো। এদিকে মিথিলা চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর তানভীরের সাথে রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেসপন্স করার পর তানভীর মিথিলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন থেকে তুমি আমার বউ, আর আমি যেটা বলবো সেটাই করবে তুমি। আমার কথার অবাধ্য হলে খবর আছে। আপনি অনেক বড় ভুল কাজ করেছেন। আপনার আব্বু ঠিকই বলেছে, আমার মতো পতিতা শরীরে কি পাবেন বলেন তো? আমার মতো পতিতার শরীরে কোনো কিছুই নেই। আপনি শুধু শুধু আমাকে বিয়ে করেছেন।
আমি আপনাকে শুধু শুধু বিয়ে করেছি নাকি অন্যভাবে বিয়ে করেছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আপনার মাঝে কি আছে কি নেই এসব দেখে আমার লাভ কি? আমার যেটা দরকার আমি সেটাই করব। দরকার পড়লে আরও 3টা বিয়ে করব। আপনি আটকাতে পারবেন নাকি? আমি আটকাবো কেন? আপনার যদি অন্য নারীর দিকে চোখ পড়ে, তাকে যদি ভালো লাগে, তাহলে আপনি নিয়ে আসবেন। আমি তো আর আপনাকে বাধা দিব না, কারণ আমি একজন পতিতা। সবার চোখে শুধু পতিতা আমি। প্রথম দিন আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? সেই কথা মনে থাকলে আশা করি আমাকে আর বিয়ে করতেন না। কিন্তু হঠাৎ করে আজকে আপনার এমন কি হয়েছে যে আমাকে বিয়ে করলেন? এসব আপনার জানার দরকার নেই, চুপচাপ এখানে বসে থাকেন। তানভীর মিথিলার সাথে কথা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার এক্স গার্লফ্রেন্ড কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, তানভীর, আমি এসব কি শুনেছি? তুমি নাকি একটা পতিতা মেয়েকে বিয়ে করেছো? আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুমি এটা কিভাবে করতে পারলে? আমার তো ভাবতেই অবাক লাগছে। আমার ইচ্ছা হয়েছে তাই আমি করেছি। আর তোমার সাথে এখন থেকে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে আমাদের সম্পর্ক এখানেই সমাপ্ত হলো। এখন থেকে তুমি আর আমাকে কল দিবে না। তুমি এটা করতে পারো না তানভীর। তুমি আমার সাথে বেইমানি করেছো। আমি সবার কাছে বলে দিব তুমি যে একটা পতিতা মেয়েকে বিয়ে করেছো। সুবর্ণা এসব কথাবার্তা বলতেছে, এইদিকে তানভীর দাঁতে দাঁত চেপে সুবর্ণাকে কড়া গলায় বলতে লাগলো, তুই যখন আমার বন্ধু সৌরভের সাথে রুম ডেট করতে গিয়েছিলি তখন তোর মনে ছিল না আমি যে তোর বয়ফ্রেন্ড ছিলাম? এখন বয়ফ্রেন্ড মারাতে আসতেছিস কেন, কুত্তার বাচ্চা? আর যদি কখনো তুই আমাকে ফোন দিয়েছিস তাহলে তোদের দুজনের গোপন ভিডিও আমি ভাইরাল করে দিব, মনে রাখিস। এই বলে তানভীর ফোনটা কেটে দিল। ফোন কাটা শেষ হতে মিথিলা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার মতো পতিতা মেয়েকে বিয়ে করেছেন। এটা অনেক বড় ভুল করেছেন। পতিতা মেয়েদেরকে শুধু ভোগ করা যায়, অন্য কিছু করা যায় না। এই একদম চুপ, এমনিতেই মাথা গরম হয়ে আছে। আবার তুই যদি মাথা গরম করার চেষ্টা করিস তাহলে তোর মাথা ফাটিয়ে মেডিকেলে ভর্তি করে রাখবো। এই বলে তানভীর রাগে চোখ গরম করে মিথিলার দিকে তাকালো। মিথিলা ভয় পেয়ে চুপচাপ করে খাটের এক কোণে গিয়ে বসে পড়ল। আধা ঘন্টা পর তানভীর শান্ত হতে মিথিলার কাছে এসে মিথিলার কোলের উপরে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে আর বলতেছে, আমার মাথায় হাত বুলিয়ে দে। পতিতালয়ে তো এইরকম করতি, সো এখন থেকে আমাকে এইরকম করবি, যেভাবে ইচ্ছা সেইভাবে আদর করবি। ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন সেইভাবেই আমি আপনার সামনে হাজির হব। পতিতা তো পতিতাই থাকে, কারো ঘরের বউ হওয়ার যোগ্যতা থাকে না তার। মিথিলার মুখে এই কথা শুনে তানভীর ঠাস করে মিথিলার গালে চড় মারল আর বলতে লাগলো, আর একবার যদি তুই নিজেকে বলেছিস পতিতা, তাহলে সত্যি সত্যি তোকে পতিতালয়ে দিয়ে আসবো। আমি যেটা আমি তো সেটাই বলবো। আর আমাকে দিয়ে আসেন বা না দিয়ে আসেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমার মতো মানুষদের সংসার করার মন মানসিকতা থাকে না, যেটা অন্য মেয়েদের থাকে। মন মানসিকতা থাকে না তো কি হয়েছে, থাকতে হবে। রাখবি মন মানসিকতা, তাহলেই তো থাকতে বাধ্য হবে। তানভীর এইসব কথা বলতেছে মিথিলাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যাওয়ার পর মিথিলা চলে আসলো ওয়াশরুমে। অন্যদিকে তানভীর বেলকুনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছে আর মনে মনে বলতেছে, একটা মানুষকে নিয়ে আসলাম পরিবর্তন করার জন্য, আর সেই মানুষটাই বারবার তার আগের রূপটা দেখায়। আমার ভাগ্যটাই খারাপ, এটার জন্য এরকম হয় বারবার। তবে বিয়ে যখন করেই ফেলেছি, শেষ নিঃশ্বাস অবধি তার পাশে থাকবো, সে আমার পাশে থাকুক বা না থাকুক। তানভীর এইসব কথাবার্তা বলতেছে এমন সময় দরজায় নক পড়ল। তানভীর গিয়ে দরজা খুলে দিয়ে দেখতে পেল খাবার এসেছে। খাবারগুলো টেবিলে রেখে আবার চলে গেল। বেশ কিছুক্ষণ পর মিথিলা বাইরে বের হতেই তানভীর মিথিলার সামনে খাবার নিয়ে এসে দাঁড়িয়ে রইল। মিথিলা তানভীরের হাত থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছে একা একা। আবার তানভীরকে উদ্দেশ্য করে বলল না যে খাবার খাবে না কি খাবে না। খাবার প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এমন সময় মিথিলা বলতে লাগলো, এইভাবে তাকে কি দেখতেছেন? খাবার খাইয়ে দিতে হবে নাকি আপনাকে? আপনারা তো আবার বড়লোক মানুষ, আপনাদেরকে খাবার খাইয়ে দিতে হয়। কাছে আসেন, খাবার খাইয়ে দিতেছি। মিথিলা এসব বলে তানভীরকে খাবার খাওয়াই দিতে লাগলো।
খাওয়া দাওয়া শেষ করে দুজন পাশাপাশি শুয়ে আছে। এমন সময় তানভীর আস্তে আস্তে করে মিথিলার দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে মিথিলা একদম পাথরের মতো শুয়ে আছে, নড়াচড়া করতেছে না। বেশ কিছুক্ষণ পর তানভীর মিথিলাকে তার কাছে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। এদিকে মিথিলা কি করবে বুঝে উঠতে পারছে না, তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবে নাকি ছেড়ে দিবে। বেশ কিছুক্ষণ এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে এসে পাড়ি জমিয়েছে খেয়াল নেই তার। পরের দিন সকালে মিথিলার ঘুম ভাঙতে তাড়াতাড়ি করে উঠে চলে আসলো নিচে। রান্নাঘরে এসে দেখে বাড়ির কাজের লোক রান্না করতেছে। মিথিলা কাজের লোককে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি কি রান্না করতে হবে আমাকে দেন, আজকে থেকে আমি রান্না করব এই বাড়িতে। আপনি যদি রান্না করেন তাহলে তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে তানভীর স্যার। আপনার রান্না করার দরকার নেই, আপনি রুমে গিয়ে শুয়ে থাকেন, আমি সব কিছু রেডি করে আপনাদেরকে ডাক দিব। আপনাকে কিছুই বলবেন, আমি তো বলতেছি আমি নিজে রান্না করব। আপনি আমাকে সব কিছু রেডি করে দেন, আমি রান্না করতেছি। মিথিলার জোড়াজোড়ি করে রান্না বসিয়ে দিল সে। এইদিকে তানভীর ঘুম থেকে উঠে মিথিলাকে বিছানায় না দেখে তাড়াতাড়ি করে বেলকুনিতে দেখলো, ওয়াশরুমে দেখলো, কিন্তু কোথাও পেল না। কোথাও না পেয়ে তাড়াতাড়ি করে নিচে এসে দেখে মিথিলা রান্নাঘরে রান্না করতেছে। মিথিলাকে রান্না করতে দেখে তানভীর বলতে লাগলো, মিথিলা, তুমি এখানে কি করো? তোমাকে কি কেউ বলেছে এখানে এসে রান্না করার জন্য? তাড়াতাড়ি রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে চুপচাপ বসে থাকো। রান্না করার জন্য কাজের লোক আছে বাড়িতে, তোমাকে রান্না করার জন্য কেউ বলে নাই? হ্যাঁ আমি জানি কেউ বলে নাই, কিন্তু আমি নিজেই রান্না করে খাওয়াতে চাই আজকে থেকে। প্লিজ তানভীর, আমাকে রান্না করতে দাও। ঠিক আছে, রান্না করো, তবে খাবার যদি ভালো না হয় তাহলে তখন বুঝে নিও তোমাকে কি করি। এ বলে তানভীর চলে গেল তার রুমে। এদিকে মিথিলা রান্নাবান্না শেষ করে সবকিছু টেবিলে সাজিয়ে রেখেছে। এমন সময় আয়েশা আসলো, কাদিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাদির চাচা, আজকে রান্না কে করেছে? আর এই মেয়ে নিচে এসেছে কেন? তুমি উপরে চলে যাও, তোমার নিচে আসার দরকার নেই। উপরে যাব কেন? আমাকে আপনার ভাই বিয়ে করেছে, আমার তো অধিকার আছে নিচে এসে সবকিছু করার। অধিকার থাকলেই যে সবকিছু করতে হয় এটা কোন জায়গায় লেখা আছে? এটা কোথাও লেখা নেই। আপনি নিচে আসবেন না মানে নিচে আসবেন না। আর কাদির চাচা, রান্না কি আপনি করেছেন নাকি এই মেয়ে করেছে? রান্না উনি করেছেন, আমি বারণ করেছিলাম কিন্তু আমার কথা শোনেন নাই। আজকে আর বাড়িতে খাওয়া হলো না, আজকে সারাদিন বাইরে থাকবো, বাইরে খাবো। আয়েশার কথা শেষ হতে না হতেই তানভীর পিছন থেকে বলে উঠল, চুপচাপ খাবার খেয়ে এরপর বাড়ি থেকে বের হবি, যেখানেই যাস না কেন। কাদির চাচা যদি রান্না করতো তাহলে কি খাবার খাইতি না নাকি? মিথিলা রান্না করেছে, এটা অপরাধ হয়ে গেছে তাই না? হ্যাঁ, তোমার বউ রান্না করেছে, এটা অপরাধ হয়ে গেছে। আমি তোমার বউয়ের হাতের রান্না কখনোই খাবো না, তুমি তোমার বউয়ের রান্না খাও। আয়েশা, রাগিয়ে দিবি না কিন্তু আমাকে, তোকে যেটা বলেছি সেটা কর। চুপচাপ খাবার টেবিলে বস। আর আব্বু আম্মু কোথায়? এখনো আসলো না কেন? নিচে তাদেরকে ডেকে নিয়ে আয়, এই মেয়েটা যেভাবে রান্না করুক না কেন খাবার খাবি তোরা। আয়েশা তানভীরের রাগান্বিত মুখ দেখে তাড়াতাড়ি করে চলে আসলো তার আব্বা আম্মুর রুমে। এসে দেখে তারা বসে আছে। আয়েশা তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আম্মু, ভাইয়া খাবার খাওয়ার জন্য নিচে ডাকতেছে। আজকে ভাইয়ার বউ মানে মিথিলা ভাবি রান্না করেছে। আমার রান্নাগুলো দেখেই কেমন যেন লাগতেছে। আমি আজকে বাসায় আর খাবো না, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো। তুই জানিস না তোর ভাইয়া কেমন? তুই যদি আজকে বাসায় না খাস তাহলে তোর ভাইয়া সারা জীবনের জন্য তোর বাসায় খাওয়া বন্ধ করে দেবে। চুপচাপ তোর ভাইয়া যেটা বলছে সেটা কর গিয়ে। মেয়েটা যেমন ছিল এখন তো তোর ভাইয়া বিয়ে করে ফেলেছে, মেয়েটাকে পরিবর্তন করতে চেয়েছে। দেখ, যদি পরিবর্তন হয় তাহলে তো ভালোই হবে। এই মেয়ে কোনো দিনও পরিবর্তন হবে না। পতিতা কোনো দিন পরিবর্তন হয় নাকি? আমি জানি পতিতা কখনোই পরিবর্তন হয় না। তুমি দেখবে এই বাড়িতে মাত্র 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ পরে আর ভালো লাগবে না, তখন ঠিক সে তার আগের জায়গায় চলে যাবে। আমার কথাগুলো মিলিয়ে নিও তুমি। মিলিয়ে নিতে হবে না, এই মেয়ে যদি থাকতে চায় তাহলে অবশ্যই থাকবে, আর যদি চলে যেতে চায় তাহলে চলে যাবে। এখন তাড়াতাড়ি চল, বেশি দেরি করলে আবার তোর ভাই চেঁচামেচি শুরু করবে। তানভীরের আব্বু আম্মু চলে আসলো নিচে, সাথে আয়েশা ও এসেছে। মিথিলা সবাইকে খাবার রেডি করে দিতেছে, সবাই চুপচাপ খাবার খাইতেছে। এইদিকে আয়েশা খাবার মুখে দিতেই মনে মনে বলতে লাগলো, হাতের রান্না তো খারাপ না, খুবই ভালো। আর আমি কি না রাগ দেখিয়ে চলে যাচ্ছিলাম বাহিরে।
আয়েশা এই সব কিছু চিন্তা ভাবনা করতেছে। এমন সময় তানভীরের আম্মু মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিথিলা মা, খাবারটা খুবই ভালো হয়েছে। এইরকম খাবার তো প্রতিদিন খেতে চাইতাম। আজকে থেকে হয়তো প্রতিদিন খেতে পারবো। তবে কি প্রত্যেকদিন রান্না করে খাওয়াবে আমাদেরকে? অবশ্যই, আমি প্রত্যেকদিন রান্না করে খাওয়াবো আজকে থেকে। তাহলে আর আমি এই বাড়িতে কাজ করতে পারবো না? ম্যাডাম, আমাকে কি আপনারা চলে যেতে বলবেন? কাদির চাচা, আপনি আমাদের সেই পুরনো রাঁধুনি। আপনাকে কি এখনো বলেছি যে চলে যাওয়ার জন্য? আপনি এই বাড়িতে কাজ করতেছেন, কাজ করতে থাকেন। আমরা কখনোই আপনাকে বলবো না যে আপনি চলে যান। মিথিলা রান্না করতেছে, মিথিলাকে রান্নার কাজে সাহায্য করবেন। আর মিথিলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও খাবার খেতে বসো সবার সাথে। সবার খাওয়া শেষ হোক, এরপরে আমি খেতে বসবো। বাড়ির বউরা সব সময় পরেই খেতে বসে। মিথিলা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে সবার খাওয়া শেষ হয়ে যেতেই মিথিলা খাবার খেতে বসে গেল। খাবার খাওয়া শেষ করে চলে আসলো রুমে। এসে দেখে তানভীর রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। মিথিলা তানভীরের খুব কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে তানভীর মিথিলাকে জড়িয়ে ধরে তার কপালে গালে চুমু দিতে লাগলো। মিথিলাও রেসপন্স করতে লাগলো। প্রায় 2-3 মিনিট এইভাবে আদর করার পর মিথিলা বলতে লাগলো, এখন বের হলে কখন আসবেন? আপনি আবার সারাদিন কি বাইরে থাকবেন? হ্যাঁ, যদি কাজ বেশি না থাকে তাহলে বাসায় চলে আসব। আমার যদি কাজ বেশি থাকে তাহলে একবারে সন্ধ্যার দিকে বাসায় আসব। দুপুরে রান্না করে সবাইকে নিয়ে খাবার খেয়ে নিবে। আর কেউ যদি কিছু বলে আমি আসলে এরপরে আমাকে বলবে। আশা করি তোমাকে কেউ কিছু বলবে না। আমাকে কেন নিয়ে আসলেন? আমাকে কেন পরিবর্তন করতে চাইছেন বলেন তো? আপনি তো জানেন আমি কেমন মানুষ ছিলাম। আমার এই পরিবর্তন ভালো লাগতেছে না। আমার আগের জায়গায় চলে যেতে মন চাইতেছে। একদম চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবেন। আর আগের জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা একদম করবেন না। বিয়ে করেছি কি আমার বউকে অন্য পুরুষের ভোগ করানোর জন্য নাকি? আগে যা করেছেন ওইসব ভুলে যান। এখন থেকে ওইসব আর মনে করবেন না। ভুলতে পারলে কালকে রাতেই ভুলে যেতে পারতাম, এখনো ভুলি নাই। আচ্ছা, আমি আপনাকে রেডি করিয়ে দিতেছি। খাবার নিয়ে যাবেন নাকি দুপুরের, নাকি বাসায় আসবেন? বললাম তো, যদি কাজ বেশি থাকে তাহলে একবার সন্ধ্যায় আসব। আর দুপুরে বেশিরভাগ সময় অফিসে লাঞ্চ করে ফেলি, বাড়িতে কম আসি। তবে এখন তুমি আছো, বাড়িতে তো আসতেই হবে। দেখি দুপুরের দিকে বাসায় আসার চেষ্টা করব। দুপুরে আমার জন্য বিরিয়ানি রান্না করবে, ফ্রিজের সব কিছু আছে। আমি যাওয়ার সময় কাদির চাচাকে বলে যাব, উনি সব কিছু রেডি করে রেখে দিবে। তুমি শুধু দুপুরের দিকে রান্নাটা করে নিও। আচ্ছা, এখন তাহলে চলে যাবেন? হ্যাঁ, এখন চলে যাব। আর বাহির থেকে আসার সময় তোমার জন্য একটা ফোন নিয়ে আসব, যাতে তুমি আনইজি ফিল করো। আমাকে ফোন দিতে পারো। আর আমি তো ওই ল্যান্ডলাইনে ফোন দিব, কল রিসিভ করো। ভালো না লাগলে নিচে আব্বু আম্মুরে টিভি দেখে, তাদের সাথে বসে টিভি দেখো। এই বলে তানভীর মিথিলার কপালে চুমু দিয়ে চলে আসলো নিচে। তার আব্বু আম্মুকে বলে অফিসের দিকে রওনা দিল। এদিকে মিথিলা বেশ কিছুক্ষণ শুয়ে থেকে 11টার দিকে চলে আসলো নিচে। এসে দেখে তানভীরের আব্বু আম্মু বসে আছে। মিথিলাকে আসতে দেখে তানভীরের আম্মু বলতে লাগলো, মিথিলা, এদিকে আসো, এখানে বসো এসে। মিথিলা তানভীরের আম্মুর পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তানভীরের আম্মু মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, মিথিলা, তানভীর যেহেতু তোমাকে এখানে নিয়ে এসেছে আর বিয়ে করে ফেলেছে, তাহলে আগের যত চিন্তা ধারণা আছে সব কিছু বাদ দিয়ে দাও। এখন থেকে তুমি তানভীরের বউ। তানভীর যেটা বলবে সেটাই কইরো। তার কথার অবাধ্য হয়েও না। সে এমনিতেই রাগী, কিন্তু তাকে আপন করে দেখো, সে তোমাকে কখনোই কষ্ট দেবে না। আচ্ছা, আর তানভীর বলে গিয়েছে দুপুরে বিরিয়ানি রান্না করার জন্য। আপনারা বিরিয়ানি খাবেন নাকি আপনাদের জন্য অন্য কিছু রান্না করব? তানভীর যেটা খাবে আমাদেরও সেটাই খেতে হবে। বেশি করে রান্না করলে তো নষ্ট হবে। তুমি সবার খাবার অনুযায়ী রান্না করো, যাতে খাবারগুলো নষ্ট না হয়। তানভীর হয়তো দুপুরবেলা আসতে পারে খাবার খাইতে। হ্যাঁ, আমাকে বলে গেছে আসার চেষ্টা করবে বলেছে। হয়তো বা আসবে। আমি রান্না করে গিয়ে আপনারা বসে টিভি দেখেন, আর আপনাদের জন্য চা করে এনে দেই। এই বলে মিথিলা চলে গেল রান্নাঘরে। দুজনের জন্য চা বানিয়ে এনে দিয়ে দিল। অন্যদিকে আয়েশা তার রুমে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ভাই কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তানভীর বলতে লাগলো, কিরে আয়শা, মিথিলা কোথায়? আমি কতবার কল দিলাম, কল রিসিভ করতেছে না কেন? তো একটু রুমে গিয়ে দেখে আয় তো, রুমে আছে নাকি নিচে কাজ করতেছে। আচ্ছা, আমি দেখতেছি, দেখে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি।
এ বলে আয়েশা কলটা কেটে দিয়ে তানভীরের রুমে এসে দেখে মিথিলা নেই। নিচে তাকাতেই দেখতে পেল মিথিলা রান্নাঘরে রান্না করতেছে। এটা দেখে আয়েশা তানভীরকে কল দিয়ে বলে দিল। এদিকে তানভীর আর কল না দিয়ে অফিসে কাজ করতেছে। অন্যদিকে মিথিলা রান্নাবান্না শেষ করে গোসল করে রেডি হয়ে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। তানভীরের আম্মু গিয়ে দরজা খুলে দিতেই তানভীর বাড়ির ভিতর প্রবেশ করলো। আম্মু, মিথিলা কোথায়? মিথিলা তো তোর রুমের ভিতরে আছে, গিয়ে দেখ, এখনো নিচে নামে নাই, হয়তো রুমটা গুছাচ্ছে। তানভীর রুমে এসে দেখে মিথিলা চুপচাপ বসে আছে। তানভীরকে আসতে দেখে মিথিলা উঠে তানভীরের কাছে চলে আসে। তানভীর মিথিলাকে জড়িয়ে ধরে মিথিলার কপালে চুমু দিয়ে বলতে লাগলো, রান্নাবান্না শেষ করেছেন তাহলে? বিরিয়ানির গন্ধ তো উপরে চলে এসেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেছি, এরপরে নিচে গিয়ে খাবার খাবো। এ বলে তানভীর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে মিথিলাকে নিয়ে চলে আসলো নিচে। সবাই খাবার খাইতেছে। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মিথিলা গিয়ে দরজা খুলে দিতে দেখতে পেল পতিতালয়ে সেই মালিক মহিলাটা দাঁড়িয়ে আছে। মিথিলাকে দেখে বলতে লাগলো, কি রে আমার রাজকুমারী, তুই কি এই বাড়িতে একবারে চলে এসেছিস নাকি? তোর কাস্টমাররা তো এসে এসে ঘুরে ঘুরে চলে যায়। অনেক বড় বড় মালদার পার্টি আসে, বারবার শুধু তোকেই খুঁজে, তোকে না পেয়ে চলে যায়। তুই চল আমার সাথে, এখানে আর থাকার দরকার নেই, ওখানে অনেক ভালো টাকা পয়সা কামাতে পারবি। মিথিলা একবার মহিলার দিকে তাকাচ্ছে আর একবার তানভীরের দিকে তাকাচ্ছে। এদিকে তানভীর খাবার টেবিল থেকে উঠে এসে মহিলাটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি চাই এখানে? কালকে না 10 লক্ষ টাকা দিয়ে আসলাম আর বললাম যে এই মেয়েটাকে আমার চিরদিনের জন্য চাই, তারপরেও এখানে এসেছেন কেন? এই মেয়ে হচ্ছে আমার চাঁদের টুকরা, তাকে কি আমি 10 লাখ টাকায় বিক্রি করে দেব নাকি? আমার এই 10 লাখ টাকায় হবে না, আমার আরো টাকা লাগবে। আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, আর একটা টাকা যদি চান তাহলে আপনার নামে মামলা করতে বাধ্য হব। আমি আশা করি আপনি খুব ভালো করে চিনেন আমি কীরকম মানুষ। আর মিথিলা, তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? ঘরে যাও। হ্যাঁ, যাইতেছি। মিথিলা ঘরে চলে গেল। এদিকে মহিলাটা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই খুব খারাপ ব্যবহার করলি আমার সাথে। আমিও দেখতে চাই তুই এই মেয়েকে কিভাবে তোর বাড়িতে লুকিয়ে রাখিস। এই বাড়ি থেকে আমি এই মেয়েটাকে নিয়ে যাব, মনে রাখিস আমার কথাটা। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই মেয়ে কেন, এই বাড়ির ত্রিসীমানায় তুই আসতে পারবি না এখন থেকে। বডিগার্ড, এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও, আর এই মহিলা যাতে এই বাড়ির ভিতরে কখনোই প্রবেশ না করতে পারে। তানভীরের কথা শুনে কয়েকজন বডিগার্ড দৌড়ে এসে মহিলাকে বাড়ির ভিতর থেকে টেনে রাস্তায় বের করে দিল। এদিকে মহিলা তানভীরকে বলতে লাগলো, আমি আবার আসবো, মনে রাখিস। এই মেয়েটাকে আমি নিয়ে যাব, এখান থেকে যে করেই হোক নিয়ে যাব। এই বলে মহিলা ওইখান থেকে চলে গেল। এদিকে তানভীর খাবার টেবিলে এসে বসে পড়ল। এমন সময় মিথিলা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করলেন কেন? ওনাকে ভালোভাবে বুঝিয়ে বললেই তো হতো। আর উনি যেহেতু আমাকে নিতে আইছে, আমাকে যেতে দিবেন। আমি সেই পুরনো জায়গায় গেলে তো আমার জন্যই ভালো হবে। মিথিলার কথা শুনে রাগে তানভীর খাবার ফেলে দিয়ে মিথিলার গলা চেপে ধরল। চোখ দুইটা লাল করে মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর একবার যদি তোর মুখ থেকে এই কথা শুনি তাহলে তোর গলার রগ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলবো, মনে যেন থাকে। আর আব্বু আম্মু, এই মেয়েটাকে ভালো করে বুঝিয়ে দাও আমি কেমন, রাগিয়ে দিলে আমি কেমন হয়ে যাই। আমি এখন গেলাম, আর এই মেয়ে যাতে বাড়ি থেকে বের না হতে পারে। এ বলে তানভীর হাত ভালোভাবে পরিষ্কার করে তার জ্যাকেট নিয়ে চলে আসলো বাইরে। গাড়ি টান দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এদিকে মিথিলার গলা কিছুটা ছিলে গেছে। আয়েশা মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আপনি এসব বলতে গেলেন কেন? ভাইয়া তো প্রচুর রাগী, এখন দেখবেন রাতের বেলা মদ খেয়ে এরপরে বাসায় এসেছে। আপনি আর কখনো ওইসব বললেন না, আপনার ভালোর জন্যই ওইখান থেকে নিয়ে এসেছে। আপনি এইসব বললে ভাইয়া আবার রেগে যাবে, তখন আবার আপনার উপরে অত্যাচার করবে। এখন এইসব কিছু না ভেবে খাবার খেয়ে নেন আর গলাটা ভালোভাবে পরিষ্কার করে এরপর আসেন। আয়েশার কথা শুনে মিথিলা গলাটা ভালোভাবে পরিষ্কার করে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। বেশ কিছুক্ষণ খাবার খাওয়ার পর মিথিলা চলে আসলো রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে মিথিলা বলতে লাগলো, সামান্য এতটুকু কথার কারণে আপনি আমাকে এইভাবে মারলেন, তাও আবার সবার সামনে।
আমি তো পরিবর্তন হতে চেয়েছিলাম, কিন্তু আমার তো সেই আগের জিনিসগুলো মনে পড়ে যায়। কেউ না কেউ তো আবার আমার সামনে আসে, ঠিক তখনই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আপনার সামনে এসব বলে ফেলি। এই বলে মিথিলা কান্না করতে লাগলো। অন্যদিকে তানভীর সোজা অফিসে না গিয়ে চলে আসলো সেই পতিতালয়ে, এসে মহিলার গলা টিপে ধরল। তানভীরের এরকম আচরণ দেখে কয়েকজন মেয়ে তাড়াতাড়ি করে তানভীরের কাছে এসে তানভীরকে ছাড়িয়ে নিল। মহিলাটা কাশতে কাশতে বলতে লাগলো, তানভীর, তো এখন কিন্তু খুব খারাপ হয়ে যাইতাছে। তোমার বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, আবার আমার পতিতালয়ে এসে আমার গলা টিপে ধরছো। আমি কিন্তু তোমার নামে মামলা করতে বাধ্য হব। তুই আমার নামে মামলা করবি, দরকার পড়লে 100টা মামলা কর, তারপরেও কোনো পুলিশের লোক আমার আশেপাশে এসে ঘোরাঘুরি করতে পারবে না। তারা খুব ভালো করেই জানে এই তানভীর চৌধুরী কেমন, আর তোর মতো মহিলার কি ব্যবস্থা করব তুই শুধু দেখ। এই বলে তানভীর পতিতালয় থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা চলে আসলো থানায়। তানভীরকে দেখে এসআই দাঁড়িয়ে বলতে লাগলো, আরে তানভীর স্যার, আপনি এখানে হঠাৎ কিসের জন্য এসেছেন? মিস্টার আদনান চৌধুরী, আমি পতিতালয়ের লিডারের নামে মামলা করতে এসেছি। আমি চাই যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই পতিতালয় এই এলাকা থেকে যাতে বিদায় হয়ে যায়। আর যদি বিদায় না করতে পারেন তাহলে আমি নিজে আপনাদেরকে এখান থেকে বিদায় করে দিব। শান্ত হন মিস্টার তানভীর চৌধুরী, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। একটু শান্ত হয়ে পুরো ঘটনা আমাকে খুলে বলেন। আপনাকে যেটা বলেছি সেটা করতে পারবেন নাকি পারবেন না ওইটা বলেন। যদি না পারেন তাহলে আমি তো বললাম আপনাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করব। আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করার দরকার নেই, আমি আপনার কাজ করে দিতেছি। আমি 2-3 দিনের মধ্যে ওই পতিতালয় এই এলাকা থেকে উঠিয়ে দেব। আপনি একটু শান্ত হয়ে বসেন, আর এই নিন পানি খান। এই বলে আদনান সাহেব পানি গ্লাসটা এগিয়ে দিল। তানভীর পানি খেয়ে ওইখান থেকে সোজা চলে আসলো তার অফিসে। তানভীরের মাথা এখনো গরম হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। তানভীরের মাথা গরম দেখে ম্যানেজার যে চলে যেতে যাবে, এমন সময় তানভীর ম্যানেজারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এসে আবার চলে যাচ্ছেন কেন? কিছু বলার থাকলে বলেন। স্যার, গতকালকের প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে বায়াররা। তারা নাকি কম টাকায় খুব ভালো মাল পেয়েছে, তার জন্য ক্যান্সেল করে দিয়েছে। ও আচ্ছা, তাদের কতগুলো কাজ আমাদের কাছে রয়েছে, একটু হিসাব করে বাকি কাজগুলো বন্ধ করে দাও। তারা যদি জিজ্ঞেস করে কেন বন্ধ করেছো তাহলে বলবে আমার কথাই বন্ধ করেছো, বাকিটা আমি দেখে নিব। টেন্ডারশিপ ভালোভাবে গুছিয়ে দিব তাদের, এমনিতেই মাথা গরম হয়ে আছে, আবার এইখানে এই রকম হচ্ছে। ম্যানেজার তাড়াতাড়ি করে তানভীরের কেবিন থেকে বের হয়ে গেল তার কেবিনে, কারণ সেখানে থাকলে মহা বিপদ, এটা ম্যানেজার খুব ভালো করে জানে। বেশ কিছুক্ষণ পর তানভীর ওইখান থেকে উঠে চলে আসলো নিচে, গাড়িটা নিয়ে সোজা ক্লাবে চলে আসলো। একটা সিটে বসে মদ খাচ্ছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আয়েশা কল দিয়েছে। কলটা রিসিভ করে তানভীর বলতে লাগলো, এই কি হয়েছে, আমাকে কল দিয়েছিস কেন? তোরা আমাকে কল দিয়ে বিরক্ত করছিস কেন? ভাইয়া প্লিজ তুমি মদ খেয়ে বাসায় এসো না, আর ভাবি তো তোমার কাছে ক্ষমা চাইবে। ভাবি খুব কান্না করতেছে, প্লিজ বাসায় আসো, প্লিজ তুমি বাসায় চলে আসো, মদ পান কইরো না। ফোন রাখ বলতেছি, তোরা আর কখনো আমাকে কল দিবি না। আমার যখন ইচ্ছা আমি তখন বাসায় যাব। এই বলে তানভীর কলটা কেটে দিয়ে তার ফোনটা পকেটে রেখে দিল। ফোন পকেটে রেখে দিয়ে আবারও মদ পান করতে ব্যস্ত হয়ে পড়ল তানভীর। বেশ কিছুক্ষণ মদ পান করে চলে আসলো গাড়িতে। তানভীর গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির দিকে যাইতেছে। বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আয়েশা এসে দরজা খুলে দিল। তানভীর আয়েশাকে দেখে বলতে লাগলো, তুই এসেছিস কেন? ওই মেয়েটাকে ডেকে নিয়ে আয়, সে আমাকে নিয়ে যাবে, তুই আমাকে ধরবি না। আয়েশা তাড়াতাড়ি করে মিথিলাকে ডেকে নিয়ে আসতেই মিথিলা তানভীরকে ধরে ধরে নিয়ে চলে আসলো তার রুমে। এদিকে মিথিলা দরজাটা লাগিয়ে দিয়ে তানভীরের শার্ট প্যান্ট খুলতে লাগলো। এটা দেখে তানভীর বলতে লাগলো, কিরে তুই আমার শার্ট প্যান্ট খুলতেছিস কেন? তুই আমার শার্ট প্যান্ট ছেড়ে দে, তুই আমার কোনো কিছুতে স্পর্শ করবি না। তোর মতো মেয়েকে আমার দরকার নেই। সত্যি সত্যি চলে যাব। মিথিলার কথা শুনে তানভীর আরো রেগে গেল। তানভীর বিছানার উপরে থাকা বেল নিয়ে মিথিলাকে পিটাতে লাগলো। এদিকে মিথিলা পিটানি খাচ্ছে আর চিৎকার করছে। মিথিলার চিৎকার শুনে পাশের রুম থেকে আয়েশা দৌড়ে চলে আসলো দরজার সামনে, আর তানভীরকে ডাকতে লাগলো, ভাইয়া ভাবিকে প্লিজ মারো না, ভাবিকে মারলে তো তুমি পরে আবার কষ্ট পাবে। নেশার ঘরে কি কি করতেছো তুমি নিজেও জানো না।
এদিকে তানভীর 10 মিনিট মিথিলাকে মারার পর বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই তার। এদিকে মিথিলা নিচে থেকে উঠে আস্তে আস্তে করে চলে আসলো ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতেছে। বেশ কিছুক্ষণ কান্না করার পর মিথিলা তার ড্রেস চেঞ্জ করে চলে আসলো বাইরে। তানভীরের পাশে এসে শুয়ে তানভীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। অন্যদিকে তানভীরের আব্বু আম্মু আর আয়েশা বসে আছে নিচে। এমন সময় আয়েশা বলতে লাগলো, আব্বু আম্মু, তোমার ছেলেটা খুবই খারাপ হয়ে গেছে। ভাবিকে মেরে রক্তাক্ত করে ফেলেছে হয়তো। প্রায় 10 মিনিট আমি ডাকাডাকি করেছি, কিন্তু তোমার ছেলে রুমের দরজাই খোলে নাই। তুই তো জানিস সে রেগে গেলে কি করে। এটার জন্যই তো আমরা ডাকাডাকি করতে যাই না। তানভীরটাকে যেভাবে রাখতে চাইতেছে সেভাবে থাকুক, তার জন্যই তো ভালো। আমরা তো তাকে মেনে নিয়েছি, আমরা তো তাকে খারাপ কথা বলি না। তাহলে সে কেন আগের কথাগুলো মনে করে? আম্মু, অতীতকে কখনো কেউ ভুলতে পারে না, ঠিক তেমনি ভাবিও এত তাড়াতাড়ি শোধরাবে না। কয়েকটা দিন যাক, এরপরে দেখবে একবারে ঠিক হয়ে গেছে। তানভীরের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর চলে আসলো তানভীরের রুমের সামনে। এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলতে লাগলো, মিথিলা, ঘুমিয়ে গেছো? দরজাটা খোলো মা। বেশ কয়েকবার ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে হয়তো ঘুমিয়ে গেছে ভাবলো। তাই তানভীরের আম্মু চলে আসলো নিচে। রাত 11টায় তানভীরের ঘুম ভাঙতে দেখতে পেল মিথিলা তার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা দেখে তানভীর মিথিলাকে যে শক্ত করে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় মিথিলা ব্যথায় কুকিয়ে উঠল। মিথিলার এইরকম ব্যথায় কুকিয়ে ওঠার শব্দ শুনে তানভীর বলতে লাগলো, কি হয়েছে মিথিলা, বলো তোমার কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছো? মিথিলা কোনো কিছু বলতেছে না, চুপ করে তানভীরের মুখের দিকে তাকিয়ে আছে। এদিকে তানভীর মিথিলার জামাটা খুলে দেখতেই দেখতে পেল পুরো পিঠ লাল হয়ে আছে বেল্টের আঘাত পেয়ে। তানভীর মিথিলার গালে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, প্লিজ মিথিলা, আমাকে মাফ করে দাও। আসলে আমি নেশার ঘোরে কি করেছি আমি নিজেও জানি না। আমার রাগ উঠে গেলে আমি কি করে এটা বলতে পারি না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি এখনই মলম লাগিয়ে দিতেছি। মলম লাগানোর প্রয়োজন নেই, এটা আমার প্রাপ্য ছিল, তাই আমি পেয়েছি। আপনি আপনার মতো চলাচল করেন, আর প্লিজ একটু শান্তিতে থাকতে দেন আমাকে। একদম চুপ, এখানে শুয়ে থাকো, আমি আয়েশার রুম থেকে মলম নিয়ে আসতেছি। এই বলে তানভীর চলে আসলো আয়েশার রুমে। এসে দেখে আয়েশা বসে বসে ফোন টিপতেছে। তানভীরকে দেখে আয়েশা বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, হঠাৎ এত রাতে তুমি আমার রুমে এসেছো? তুই না ওই দিন আমার রুম থেকে ব্যথার মলমটা নিয়ে এসেছিলি, মলমটা দে, মিথিলার পিঠে লাগিয়ে দিতে হবে। আমি জানতাম ঠিক এই রকম একটা কিছু হবে, তোমার লাগিয়ে দেওয়ার দরকার নেই, আমি নিজেই যাইতেছি। নেশার ঘরে থেকে কি করো মনে থাকে না তোমার? আমাকে রাগিয়ে দিলে কি হয় তুই তো জানিস, তারপরও কেন এরকম বলতেছিস তুই? আর তোর মলম লাগিয়ে দেওয়ার দরকার নেই, আমি নিজেই মলম লাগিয়ে দিতে পারবো। এই বলে টেবিলের উপরে থাকা মলমটা নিয়ে তানভীর চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে মিথিলার কাছে এসে মিথিলাকে মলম লাগিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে মলম লাগানো শেষ হতেই তানভীর মিথিলাকে তার দিকে ঘুরিয়ে বলতে লাগলো, মিথিলা প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই ভুল করব না। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো এইভাবে তোমার শরীরে আঘাত করব না। মাফ চাইতে হবে না, আমি আপনাকে মাফ করে দিয়েছি আরো অনেক আগেই। আমি হয়তো ভুল করেছিলাম, এটার জন্যই আপনি আমাকে মেরেছেন, তাতে আমার কোনো দুঃখ কষ্ট লাগে নাই। চলেন এখন খাবার খাবেন, সন্ধ্যাবেলায় এসে তো আমাকে মেরে ঘুমিয়ে গেছেন। মিথিলা এইসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলে ওইখান থেকে চলে আসলো নিচে। দুজন খাওয়া দাওয়া করে রুমে এসে আবারও একে অপরকে জড়িয়ে ধরে ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন সকালে মিথিলা শুয়ে আছে, তার শরীরে জ্বর চলে এসেছে কালকে মারার কারণে। তানভীর মিথিলার মাথায় হাত দিতেই দেখতে পেল শরীরে অনেক জ্বর। এটা দেখে তানভীর কি করবে বুঝতে পারছে না। এমন সময় তার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। তানভীর তার ফোনটা হাতে নিয়ে ফোন দিল সেই বন্ধুকে। পুরো বিষয়টা খুলে বলার পর তার বন্ধু বলতে লাগলো, শারীরিক সম্পর্ক করো, শারীরিক সম্পর্ক করলে অনেকটা জ্বর কমে যাবে। আর তুই যে বিয়ে করেছিস আমাদেরকে জানাস নাই কেন? সারা কোটিপতি হয়ে আমাদেরকে জানানি না, অন্তত কিছু খেয়ে আসতে পারতাম তোর বাসায় গিয়ে। আচ্ছা, তোর ভাবি আগে সুস্থ হোক, এরপরে না হয় জানাবো, তখন না হয় তোরা আসিস। তানভীর এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথা বলে চলে আসলো মিথিলার কাছে। মিথিলা ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে বেশ কিছুক্ষণ কিস করতে লাগলো।
কিস করা শেষ হতেই তানভীর আস্তে আস্তে শারীরিক সম্পর্ক করা শুরু করে দিল। প্রায় 2 ঘন্টা মিথিলাকে আদর করার পর তানভীর মিথিলার বুকে শুয়ে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। এদিকে মিথিলার জ্বর প্রায় অনেকটা কমে এসেছে। মিথিলার চোখ খুলতেই দেখতে পেল দুজন শুয়ে আছে। এটা দেখে মিথিলা তানভীরকে ডাকতে লাগলো। তানভীর চোখ খুলতেই দেখতে পেল মিথিলা তাকে ডাকতেছে। তানভীর, এই তানভীর, এখন ওঠো, সকাল 10টা বেজে গেছে। আব্বু আম্মু হয়তো ডাকাডাকি শুরু করে দিয়েছে। চলো ফ্রেশ হয়ে নিচে যাই। যাব তো, আর একটু ঘুমাই। অনেকক্ষণ আদর করেছি, শরীরের পুরো এনার্জি শেষ হয়ে গেছে। একটু এনার্জি নিয়ে নিই তোমার কাছ থেকে। অনেক এনার্জি নেওয়া হয়েছে, এতক্ষণ তো এনার্জি নিয়েছো। এখন ওঠো, নিচে যেতে হবে। এ বলে মিথিলা আর তানভীর দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে খাবার খাইতেছে। তানভীর আর মিথিলা খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। এমন সময় তানভীরের আব্বু তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানভীর, মিথিলার না জ্বর এসেছিল, হাসপাতালে নিয়ে যাবি না নাকি? আব্বু, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই। জ্বর অনেকটা কমে এসেছে। আর আমার একটা বন্ধু আছে, সে ডাক্তার, তাকে বিষয়টা জানিয়েছিলাম। সে বলেছে যে জ্বর কমে যাবে। এখন ঔষধ খেয়ে কিছুক্ষণ রেস্ট করলেই আর জ্বর থাকবে না শরীরে। ও আচ্ছা, বাসায় শুয়ে থাকতে হবে না তো। বৌমাকে নিয়ে একটু বাইরের থেকে ঘুরে আয়। মন ভালো থাকলে শরীরের অবস্থাও ভালো হয়ে যাবে। তানভীর খাওয়া দাওয়া করে মিথিলাকে নিয়ে চলে আসলো রুমে। দুজন বসে আছে পাশাপাশি। এমন সময় তানভীর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিথিলা, চলো আজকে তোমাকে নিয়ে গিয়ে কয়েকটা ড্রেস কিনে দিব। আর আমারও কয়েকটা ড্রেস কেনার দরকার। তুমি নিয়ে আসো গিয়ে, আমার যাওয়ার কি দরকার? তুমি একা গেলেই তো চলবে। আমি একা যাব কেন? তুমিও আমার সাথে যাবে। তোমাকে বিয়ে করেছি কি বাড়িতে বসিয়ে রাখার জন্য নাকি? চলো আমার সাথে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তানভীরের কথা শুনে মিথিলা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলো তানভীরের কাছে। এদিকে তানভীর মিথিলাকে নিয়ে নিচে এসে গাড়িতে বসিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো শপিং মলে। মিথিলা গাড়ি থেকে নেমে তানভীরের সাথে হেঁটে হেঁটে শপিং মলের ভিতরে প্রবেশ করতেছে। এমন সময় পাশে থাকা একটা ছেলে বলতে লাগলো, কিরে, তুই তো দেখি এখন খুব বড়লোক ছেলের সাথে চলাচল করিস। ভালোভাবে তোর জ্বালা মেটাতে পারে তো? না মেটাতে পারলে আমার কাছে চলে আসিস, ভালো পারিশ্রমিক দিয়ে তোর জ্বালা মিটিয়ে দিব। ছেলেটার কথা শুনে তানভীর অনেকটা রেগে গেল। রেগে গিয়ে ছেলেটার কাছে এসে ছেলেটার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো রাস্তায়। কোমর থেকে বেল্ট খুলে ছেলেটাকে পিটাতে লাগলো। এদিকে ছেলেটা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওই কথা বলে প্লিজ এবারের মতো মাফ করে দেন, আমি আপনার 2টা পায়ে পড়তেছি। তানভীর ছেলেটাকে মেরে যাইতেছে তার বেল্ট দিয়ে। এদিকে মিথিলা একপাশে দাঁড়িয়ে কান্না করতেছে। তানভীর প্রায় ছেলেটাকে 15 মিনিট মারার পর বলতে লাগলো, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। অন্য দিন যদি আর কখনো শুনি কোনো মেয়েকে এরকম বাজে কথা বলেছিস, তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার নাম তানভীর চৌধুরী, তানভীর গ্রুপ অফ কোম্পানির এমডি। এ বলে তানভীর চলে আসলো মিথিলার কাছে। মিথিলার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো শপিং মলের ভিতরে। তানভীরকে দেখে সবাই কিছুটা দূরে দূরে দাঁড়িয়ে থাকে। এদিকে মিথিলা তার মুখ ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, যাতে কেউ তাকে চিনতে না পারে। বেশ কয়েকটা জামা কেনার পর তানভীর মিথিলাকে নিয়ে চলে আসলো ছেলেদের জায়গায়। মিথিলার পছন্দ অনুযায়ী তানভীর কয়েকটা শার্ট আর কয়েকটা প্যান্ট কিনে তাদের শপিং শেষ করে চলে আসলো একটা কফি শপে। দুজন চুপচাপ বসে আছে। এমন সময় মিথিলা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি কেন ওই ছেলেটার সাথে মারামারি করতে গেলেন? ছেলেটা তো ঠিকই বলেছিল, আমি তো একজন বেশ্যা। এটার জন্যই তো ছেলেটা আমাকে এই কথাটা বলার অধিকার পেয়েছে। মিথিলা, আবার কিন্তু রাগ উঠিয়ে দিও না। এবার রাগ উঠে গেলে তোমাকেও আমি মারবো। তুমি আমার বউ, এখন থেকে সকল দায়িত্ব আমার। কেউ যদি তোমার নামে খারাপ কথা বলে তাহলে আমি তাকে কখনোই ছেড়ে দিব না। তোমাকে 100 বার বারণ করেছি, এইরকম কথা কখনোই বলবে না আমার সামনে। তারপরেও কেন বলো এরকম কথা? এরকম কথা বলতে আমার ভালো লাগে, তার জন্য আমি বলি এইরকম কথা। আমার এখানে ভালো লাগতেছে না, মনে হচ্ছে আমার জ্বর আরো বেশি বেড়ে গেছে। প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলেন। মিথিলা তানভীরকে নিয়ে চলে আসলো ওইখান থেকে বাসায়। মিথিলাকে বিছানায় শুয়ে দিয়ে সাগর ফোন দিল তার বন্ধু হিমেলকে। কয়েকবার কল দিতেই হিমেল কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হিমেল বলতে লাগলো, কে রে তানভীর, তুই হঠাৎ এতবার কল দিলি, বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে বন্ধু, তোর ভাবির জ্বর এখনো কমে নাই, তুই একটু আয়। জ্বর আগের চাইতে অনেক বেড়েছে। আমার তো একটা অপারেশন আছে,
প্রায় আধা ঘন্টা সময় লাগবে। 40 বা 45 মিনিট পর আসতেছি আমি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস। এ বলে তানভীর কলটা কেটে দিতেই মিথিলা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ডাক্তার দেখানোর দরকার নেই, আমি মরে গেলেই ভালো হবে। আমার জন্য আর কারোর এত টেনশন আর প্যারেশানি নিতে হবে না। মিথিলা একদম চুপ, এই রকম কথা আর বলবে না। দেখো, মানুষ যদি তোমাকে নিয়ে কিছু বলে তাহলে আমি এটা সহ্য করতে পারি না। এটার জন্যই তো আমি মানুষের সাথে ঝগড়া করি। আর তুমি কিনা এই দিককে আমার সাথে এইরকম করো। মানুষ তো যেটা বলে সেটা সত্যি। আমি যেমন মানুষ তারা তো সেটাই বলে। একটা মানুষকে পরিবর্তন করতে হলে তো অনেক কিছুই করতে হয়। আমি তো আর সাথে সাথে পরিবর্তন হয়ে যেতে পারবো না। সাথে সাথে পরিবর্তন হতে পারবে না তো কি হয়েছে, আস্তে আস্তে পরিবর্তন হবে। তোমাকে তো আর কেউ জোরাজোরি করতেছে না পরিবর্তন করানোর জন্য। তুমি আস্তে আস্তে পরিবর্তন হও। তানভীর মিথিলাকে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর হিমেল তার অপারেশন শেষ করে চলে আসলো তানভীরদের বাড়িতে। কলিং বেল দিতেই তানভীরের আম্মু গিয়ে দরজা খুলে দিল। হিমেলকে দেখে তানভীরের আম্মু বলতে লাগলো, আর হিমেল, তুমি বাবা এতদিন পর এসেছো, ভালোই হয়েছে, ভিতরে আসো। হিমেল বাড়ির ভিতরে প্রবেশ করে সোজা চলে আসলো উপরে। এসে দেখে তানভীর মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতেছে আর টুকটাক কথা বলতেছে মিথিলার সাথে। তানভীর হিমেলকে আসতে দেখে একটা চেয়ার এনে বসতে দিল। হিমেল বেশ কিছুক্ষণ মিথিলাকে দেখার পর বলতে লাগলো, তানভীর, আমি কিছু মেডিসিন দিয়ে যাইতেছি, এগুলো 1 সপ্তাহ ভালোভাবে খাওয়ালে একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা বন্ধু, আমি কিছুক্ষণ পর এইগুলো এনে খাইয়ে দিব। মিথিলা তুমি একটু ঘুমাও, আমি হিমেলকে পৌঁছে দিয়ে আসি। এই বলে তানভীর হিমেলকে নিয়ে চলে আসলো নিচে। হিমেল তানভীরের আব্বু আম্মুর সাথে কথা বলে তানভীরের সাথে চলে আসলো বাহিরে। হিমেলকে তার গন্তব্য স্থলে নামিয়ে দিয়ে চলে আসলো একটা ফার্মেসিতে। ওষুধগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। তানভীরকে দেখে তার বোন বলতে লাগলো, ভাইয়া, ওষুধগুলো আমাকে দাও। আর তোমার অফিস থেকে ফোন এসেছিল, ম্যানেজার বলেছে তোমাকে একটু অফিসে যাওয়ার জন্য। আমি ওষুধগুলো ভাবিকে খাইয়ে দিতেছি, তুমি অফিস থেকে ঘুরে আসো। আচ্ছা, এই নে ওষুধের লিস্ট, আর ওষুধগুলো ঠিকভাবে দেখে খাইয়ে দিস। আর তোর ভাবির মাথায় একটু হাত বুলিয়ে দিস, তাহলে ভালো লাগবে তার। তানভীর তার বোনের হাতে ওষুধগুলো দিয়ে চলে আসলো অফিসে। এইদিকে আয়েশা তানভীরের রুমে এসে দেখে মিথিলা শুয়ে আছে। আয়েশা মিথিলাকে আস্তে আস্তে ধরে উঠিয়ে 1 গ্লাস পানি দিয়ে ওষুধগুলো দিয়ে দিল। মিথিলা ওষুধগুলো খেয়ে চুপচাপ বসে আছে। এমন সময় এসে বলতে লাগলো, ভাবি, আপনি বিছানায় শুয়ে থাকেন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিতেছি। থাক আয়েশা, আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে না, আমি এখন একটু ঘুমাবো। তুমি রুমে গিয়ে রেস্ট করো, সারাদিন বাইরে থেকে এরপর বাসায় এসেছো, তোমার রেস্টের দরকার। ভাবি, আমার রেস্টের চাইতে জরুরি আপনার জন্য আমার ভাইয়া পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণ যদি আপনি হন, তাহলে তো আপনার সেবা করতেই হবে। আয়েশা মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতেছে আর মিথিলার সাথে টুকটাক কথা বলতেছে। বেশ কিছুক্ষণ টুকটাক কথা বলার পর মিথিলা আয়েশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আয়েশা, আমার কি বড় অপরাধ আমি পতিতালয়ে গিয়েছিলাম এটা? ভাবি, আপনার এখানে অপরাধ নাই, আপনি পরিস্থিতির শিকার হয়েছেন, এটার জন্যই তো আপনি ওইখানে গিয়েছেন। আর ভাইয়া তো আপনাকে দেখে নিয়ে এসেছে। ভাইয়া আপনাকে পরিবর্তন করতে চাইতেছে, আপনিও পরিবর্তন হন। দোয়া করি আপনাদের জীবন যাতে সুখে কাটে। আয়েশা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে তানভীর অফিসে এসে দেখে কয়েকজন বিজনেসম্যান বসে আছে। তানভীরকে দেখে ম্যানেজার বলতে লাগলো, স্যার, ওরা এসেছে মাল নেওয়ার জন্য। আমি বলেছি যে আপনার অনুমতি ছাড়া আমি মাল দিতে পারবো না। আপনি তো আমাকে অনুমতি দেন নাই মাল দেওয়ার জন্য, তাই আমি আপনার বাসায় ফোন দিয়েছিলাম। আপনি অনুমতি দিলে আমি তাদেরকে মাল দিতে পারবো। আমি ওদের সাথে কথা বলে এরপরে যদি আপনাকে অনুমতি দেই তখন আপনি তাদেরকে মাল দিবেন, এর আগে কখনোই মাল দিবেন না। এই বলে তানভীর চলে আসলো তাদের সামনে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা তো জানেন দেশের পরিস্থিতি কেমন। বিদেশ থেকে এসব সুতা এবং তুলো রপ্তানি করতে আমাদের কত পরিশ্রম হচ্ছে এবং কত টাকা বিনিয়োগ করা হচ্ছে। আমাদের জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছে। এখন যদি আপনারা নিতে চান তাহলে নিবেন, আর নিতে না চাইলে আমরা আপনাদেরকে জোর করে দিতে পারবো না। মিস্টার তানভীর, আপনি তো আমাদের অবস্থা জানেন। আপনাদের কাছ থেকে মাল না নিলে আমরা আমাদের কোম্পানি চালাতে পারবো না।
এখন যত টাকা লাগুক না কেন আপনার কোম্পানি থেকে আমাদের মাল নিতেই হবে। হ্যাঁ জানি বলেই তো আপনাদেরকে প্রাইসগুলো কমিয়ে দিয়েছি। এই দেখেন, এই মালগুলোর এত প্রাইস আর বাকি মালগুলোর এত প্রাইস। এখন আপনারা কোন মালগুলো নেবেন বলেন। আমি আবার বাসায় যাব, আমার স্ত্রী খুবই অসুস্থ। এইখানে যতগুলো মাল আছে আমরা এই 10 জন বিজনেসম্যান সবগুলো মাল কিনে নিয়ে যাব। এখন আমরা ক্যাশ টাকা নিয়ে এসেছি, এই নেন। এইখানে অর্ধেক মালে টাকা আছে আর বাকি মালে টাকা আমরা আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি। আচ্ছা, আপনারা আগে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, এরপরে আমি ম্যানেজারকে বলে দিতেছি, ম্যানেজার আপনাদেরকে সবগুলো মাল পাঠিয়ে দিবে। আমাদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব গাড়ি দিয়ে। আচ্ছা, আমরা 5 মিনিটের মধ্যে আপনাকে সকল টাকা পাঠাচ্ছি। এই বলে টনি এবং বাকি বিজনেসম্যানগুলো সকল টাকা পাঠিয়ে দিতে তানভীর টাকাগুলো পেয়ে ম্যানেজারকে বলে চলে আসলো বাসায়। রাতে তানভীর খাবার নিয়ে চলে আসলো রুমে। মিথিলাকে খাবার খাইয়ে দিয়ে নিজেও খাবার খেয়ে মিথিলাকে ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাওয়া শেষ হতেই মিথিলা বলতে লাগলো, আমার আর ওষুধ খেতে ভালো লাগতেছে না, আমি আর ওষুধ খাবো না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। ওষুধ না খাইলে তুমি সুস্থ হবে না, আর আজকে তো ওষুধ খেয়েছো আর জ্বর খুবই কমে গেছে। কালকে ওষুধ খাইলে আশা করি পুরোপুরি সুস্থ হয়ে যাবে তুমি। হ্যাঁ, এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমান, আমার খুব ঘুম ধরেছে। তানভীর মিথিলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। ভোর রাতে হঠাৎ করে মিথিলার ঘুম ভেঙে যেতে দেখতে পেল তানভীর তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানভীরকে ঘুমিয়ে থাকতে দেখে মিথিলা আস্তে আস্তে করে তানভীরের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর হঠাৎ করে তানভীরের ঘুমটা ভেঙে গেল। তানভীরের ঘুম ভেঙে যেতে দেখতে পেল মিথিলা তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে চুমু খাইতেছে। এটা দেখে তানভীরও রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ রেসপন্স করে মিথিলার সাথে টি20 ম্যাচ খেলে দুজনেই ক্লান্ত হয়ে মিথিলার উপর শুয়ে পড়লো তানভীর। প্রায় 1 ঘন্টা শুয়ে থাকার পর দুজন উঠে চলে আসলো ওয়াশরুমে। গোসল শেষ করে মিথিলা চলে আসলো নিচে। অন্যদিকে তানভীর আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়লো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। অন্যদিকে মিথিলা নিচে এসে দেখে তার শাশুড়ি আম্মু রান্না করতেছে। মিথিলা তার শাশুড়ি আম্মুকে রান্নার কাজে সাহায্য করতে যাবে। এমন সময় তানভীরের আম্মু বলতে লাগলো, আরে আরে মিথিলা, তুমি এসব কি করতেছো? পানিতে হাত দেওয়ার দরকার নেই, এমনিতেই তুমি অসুস্থ। তুমি রুমে গিয়ে শুয়ে থাকো, আমি একা একা রান্না করতে পারবো। আম্মু, আমি এখন পুরোপুরি সুস্থ আছি, আমি এখন আর অসুস্থ নেই, আমি আপনার রান্নার কাজে সাহায্য করব। এই বলে মিথিলা রান্নার কাজে সাহায্য করতে লাগলো। বেশ কিছুক্ষণ রান্নার কাজে সাহায্য করার পর দুজনে রান্না শেষ করে সকল খাবারগুলো টেবিলে রেখে দিল। টেবিলে রাখার পর মিথিলা চলে আসলো রুমে। এসে দেখে তানভীর ঘুমিয়ে আছে। তানভীর পাশে এসে বসে তানভীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তানভীর, এই তানভীর, ওঠো, এখন আজকে অফিসে যাবে না নাকি? তুমি তো আবার ঘুমিয়ে পড়েছো, ওঠো, রান্না শেষ করে ফেলেছি। হ্যাঁ, উঠতেছি। এ বলে তানভীর মিথিলাকে জড়িয়ে ধরল। দরজা খোলা থাকে আয়েশা হুট করে রুমের ভিতর ঢুকে এরকম সিন দেখতে পেয়ে তাড়াতাড়ি করে চোখে হাত দিয়ে বলতে লাগলো, ভাইয়া, তোমরা রোমান্টিক সিন করবে আর দরজা লাগাবে না? আমি তো হুট করেই চলে আসলাম। ইস, ভালো করেছিস, দেখে তো ফেলেছিস। আর চোখ বন্ধ করে কি হবে? চোখ খোল, আর কিসের জন্য এসেছিস ওইটা বল। ভাইয়া, আমার 5 লক্ষ টাকা লাগবে। আমি একটা দরিদ্র পরিবারকে একটু সাহায্য করতে চাই। তাকে ছোটখাটো একটা বাড়ি আর 2টা গরু কিনে দিতে চাই, যাতে তারা ওই 2টা গরু দিয়ে চলাচল করতে পারে। আচ্ছা, আমি তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, তুই তাদেরকে ভালোভাবে দিয়ে আসিস। এমনকি নিচে দাঁড়িয়ে থেকে ঘর তৈরি করে দিয়ে আসবি। টাকা দিয়ে না হলে কিন্তু তারা টাকা নিয়ে অন্য কিছু করে ফেলবে। হ্যাঁ ভাইয়া, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করে দিয়ে আসবো। আয়েশা এসব কিছু বলে ওইখান থেকে চলে গেল। এইদিকে তানভীর উঠে মিথিলাকে নিয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তানভীরের আব্বু বলতে লাগলো, কিরে তানভীর, অফিসের কি অবস্থা? কাজ কাম ঠিক মতো চলতেছে তো? হ্যাঁ আব্বু, অফিসের কাজ ঠিকমতো চলতেছে। কালকে সকল মালপত্র বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা, বেশ ভালো করেছিস। এতিমখানাগুলো দেখে আসিস তো? আমিও তো যেতে পারি না, মিথিলাকে নিয়ে একটু দেখে আসিস। হ্যাঁ আচ্ছা আব্বু, আমি মিথিলাকে নিয়ে দেখে আসব, তবে আজকে যেতে পারবো না, কালকে।
তানভীর তার আব্বুর সাথে এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে চলে আসলো রুমে। মিথিলার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলো বাইরে। কয়েকটা অফিসের কাজ শেষ করে বসে আছে অফিস রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে তাকিয়ে মিথিলা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে মিথিলা বলতে লাগলো, তানভীর তুমি কোথায় আছো? অফিসে গেছো নাকি অন্য কোথাও গেছো? এই তো অফিসে আছি। কেন, কিছু বলবে নাকি? না, এমনিতেই জিজ্ঞেস করছিলাম, অনেকক্ষণ তো হয়েছে তুমি বাইরে গেছো, তাই আর কি চিন্তা হচ্ছিল। আচ্ছা, আসার সময় সাবধানে আসবে কিন্তু। আসার সময় সাবধানে আসবো। তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। আরও কিছু খাবে নাকি? না, আর কিছু খাবো না, আইসক্রিম নিয়ে আসলেই হবে। এ বলে তানভীর কলটা কেটে দিল। সন্ধ্যায় তানভীর আইসক্রিম নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আয়েশা এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখতে পেল আইসক্রিম নিয়ে এসেছে তানভীর। আইসক্রিম দেখে বলতে লাগলো, তোমার বউকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছো? আমি যে এই বাড়িতে আছি এটা তোমার মনে আছে তো? মনে আছে, এটার জন্যই তো বড় আইসক্রিমের বক্স নিয়ে এসেছি। ও আচ্ছা, দাও আমাকে, আমি আর ভাবি খাওয়া শেষ করে ফেলি। এই বলে আয়েশা আইসক্রিম নিয়ে চলে আসলো উপরে। মিথিলা আর আয়েশা আইসক্রিম খাওয়া শেষ করে নিচে এসে দেখে তানভীররা তার আব্বু আম্মুর সাথে বসে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ কথা বলে তানভীর মিথিলাকে নিয়ে চলে আসলো রুমে। এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো আয়েশা। তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, যে বাড়িতে 5 লক্ষ টাকা দিয়েছিলাম ওই বাড়ির লোকেরা খুবই খুশি হয়েছে। তাদেরকে 2টা গরু আর ছোটখাটো একটা রুম তৈরি করে দিয়েছি থাকার জন্য। বেশ ভালো কাজ করেছিস। আর যদি টাকা পয়সার দরকার হয় তাহলে আমাকে বলবি, আমি সাথে সাথে তোকে পাঠিয়ে দিব। আচ্ছা। আয়েশা আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল দুইটি মাস। রাতে তানভীর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছে। এইদিকে মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালোভাবে আঁচড়াচ্ছে আর মুচকি মুচকি হাসছে। মিথিলার এইরকম মুচকি মুচকি হাসি দেখে তানভীর মিথিলার কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে এত খুশি খুশি লাগতেছে তোমাকে? নিশ্চয়ই এই খুশির বড় একটা কারণ আছে, তাড়াতাড়ি বলো। আসলে তানভীর, আমি প্রেগনেন্ট। মিথিলার কথা শুনে তানভীর হা করে রইল। তানভীরের খুশি আর দেখে মিথিলাকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। বেশ কিছুক্ষণ এইরকম ভাবে ঘোরাঘুরি করে মিথিলাকে খাটে নিয়ে চলে আসলো আর বলতে লাগলো, মিথিলা, আজকে আমি অনেক খুশি। তুমি আমাকে এরকম একটা খুশির খবর দিবে আমি ভাবতেই পারি নাই। তোমার এই খুশির খবর বলার কারণে আমি তোমাকে কি দিব বুঝতে পারতেছি না। আমাকে তেমন কিছুই দিতে হবে না, জাস্ট আমাকে আদর করলেই হবে। এখন আদর করো। তানভীর মিথিলাকে আদর করে ঘুমিয়ে সে বাড়ি জমালো। পরের দিন সকালে দুজন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মিথিলাকে নিয়ে চলে আসলো হাসপাতালে। কিছু টেস্ট করানো শেষ করে বসে আছে ডাক্তারের কেবিনে। ডাক্তার বলতে লাগলো, আপনাদের বাচ্চার পজিশন খুবই ভালো, আপনাদের খুব ভালোভাবে খেয়াল করে চলাফেরা করবেন। আপনার এখন 3 মাস চলতেছে। ডাক্তার আরো কিছু পরামর্শ দিতে তানভীর মিথিলাকে নিয়ে চলে আসলো বাসায়। তাদের বাড়িতে খুশি খবর জানাতেই পুরো বাড়িতে মিষ্টি খাওয়াতে শুরু করলো একে অপরকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর তানভীর মিথিলাকে নিয়ে চলে আসলো রুমে। দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় মিথিলা বলতে লাগলো, এখন তুমি তো বাবা হতে চলেছো, তোমার অনেক বড় দায়িত্ব পড়ে যাবে কয়েকদিন পর। দায়িত্ব পালন করতে পারবে তো তুমি? দায়িত্ব পালন করতে পারবো না কেন? দায়িত্ব পালন করতে পারলে কি আর বেবি আসতো তোমার পেটে? হ্যাঁ জানি, দায়িত্ব পালন করতে পারবে। যাই হোক, এখন একটু ঘুমাও, সারাদিন তো হসপিটালে দৌড়াদৌড়ি করেছো। তানভীর মিথিলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। পরের দিন সকাল থেকে শুরু হয়ে গেল মিথিলার প্রতি খেয়াল রাখা। প্রত্যেকদিন ভালো ভালো খাবার এনে মিথিলাকে খাইয়ে দিতেছে তানভীর। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 9টি মাস। মিথিলা বিছানায় শুয়ে আছে আর তানভীরকে উদ্দেশ্য করে বলতেছে, তানভীর, পেটের বেবিটা এখন না অনেক বেশি ফাজিল হয়ে গেছে তোমার মতো। আমাকে আর এখন হসপিটালে ভর্তি করতে হবে, প্রায় সময় হয়ে এসেছে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেছি যে কালকে তোমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করাবো। রাতের বেলা দুজন এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলে দুজন ঘুমেতে এসে বাড়ি জমালো। পরের দিন বিকালে তানভীর বসে আছে। এমন সময় হঠাৎ করে মিথিলা চিৎকার দিয়ে উঠল। মিথিলার চিৎকার শুনে তানভীর বলতে লাগলো, আম্মু, মিথিলাকে মনে হয় হাসপাতালে ভর্তি করাতে হবে। মিথিলার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও।
তানভীর তাড়াতাড়ি করে মিথিলাকে কোলে নিয়ে চলে আসলো গাড়িতে। সবাই বসে আছে মিথিলার পাশে। বেশ কিছুক্ষণ পর তানভীর চলে আসলো হাসপাতালে। ডাক্তার মিথিলাকে দেখে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 30 মিনিট পর দুইজন নার্স দুইটা বেবি নিয়ে এসে তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কংগ্রাচুলেশনস, আপনাদের একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি হয়েছে। এই নেন আপনাদের বেবি। তানভীর বেবি কোলে নিয়ে খুবই খুশি। বেশ কিছুক্ষণ পর মিথিলাকে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে চলে আসলো আরেকটা কেবিনে। তানভীর মিথিলার পাশে বসে আছে। প্রায় আধা ঘন্টা পর মিথিলার জ্ঞান ফিরতে মিথিলা বলতে লাগলো, তানভীর, আমার বেবি কোথায়? আমি আমার বেবিদের দেখব। ওই তো আব্বু আম্মু নিয়ে আসতেছে। তানভীরের আব্বু আম্মু বেবিদেরকে ভিতরে রেখে চলে গেল বাইরে। এদিকে মিথিলা বেবি দুজনকে দেখে বলতে লাগলো, একদম বাবার মতো হয়েছে, আমার মতো একটাও হয় নাই। তোমার মতো হয়েছে তোমার মেয়ে। এই বলে তানভীর আস্তে করে মিথিলাকে জড়িয়ে ধরে মিথিলার ঠোঁটে চুমু খেলো আর বলতে লাগলো, আজকে আমি অনেক খুশি তুমি আমাকে এতটা খুশি করেছো। আমি এরকম খুশি কখনো হই নাই। তুমি খুশি হলে আমিও খুশি। তানভীর মিথিলাকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মিথিলার গালে কপালে চুমু দিতে লাগলো। তারা তাদের মতো করতে থাকুক, আমরাও তাহলে মিথিলা এবং মিথিলার বেবিদের জন্য দোয়া করব, যাতে তারা বড় হয়ে তাদের বাবার মতো হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটা তাহলে এখানেই সমাপ্ত করলাম।